ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। 70 থেকে 80 দশকের মধ্যে থেকেই আমরা কিন্তু ক্রমশ দেশি ধান ছেড়ে উচ্চ ফলনশীল ধানের দিকে এগিয়ে গেছি, এটা আমরা সবাই জানি। ফলে বর্তমানে বিভিন্ন মেজারমেন্ট নেয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে কৃষক বন্ধুরা লাভবান হচ্ছেন না। তো সেক্ষেত্রে এই দেশি ধান সংরক্ষণ আমরা কি করে করতে পারি বা তাকে ফিরিয়ে আদৌ আনতে পারি কিনা, এই বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের মধ্যে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ, প্রাক্তন উপ কৃষি অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার, নিখিলেশ পাণ্ডে। নিখিলেশ দা, স্বাগত। নমস্কার। নমস্কার। যেটা প্রথমে জিজ্ঞেস করব যে আমাদের দেশি ধান তো ধীরে ধীরে ক্রমশ শেষ হয়ে যাচ্ছে, সেটার কারণটা কি? আচ্ছা, আমরা প্রথমে যদি দেখি তাহলে কেন আমাদের উচ্চ ফলনশীল ধান আমরা নিতে বাধ্য হয়েছি। ঠিক, কারণ প্রথম জিনিসটা হচ্ছে যে দুর্ভিক্ষের কারণ থেকে বা খাদ্যের যখন চাহিদা বেড়ে যায় তখনই কিন্তু আমরা অন্যর দিকে আমাদের কৃষি বিজ্ঞানীরা তখন দৃষ্টি দেন। ফলত আমাদের যখন দুর্ভিক্ষের পর থেকে এবং কিছু মুনাফাভোগী মানুষ যারা আছেন তারা এই ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলোকে করেন, কিন্তু মেনলি যেটা হয় সামাজিক যদি চিত্র দেখি তাহলে আমাদের দুর্ভিক্ষের থেকে আসে। আপনারা দেখুন যে আমাদের যে 60-এর দশক বা 60-এর দশক থেকে যদি আমরা শুরু করি, 60-এর দশক থেকে এসছে হচ্ছে আপনার তারও আগের থেকে 55-এর দশক থেকে আমরা কিন্তু হাইল্ডিং ভ্যারাইটির দিকে আমরা এগিয়ে গিয়েছি। তখন তাইচুন নেটিভ 1, তারপরে আপনার IR 36, এরকম প্রচুর ধান আছে তাইচুনের দিকের, সেগুলো কিন্তু আমাদের গবেষকরা আমাদের কৃষকদের হাতে তুলে দেন। যখন তুলে দিলেন তখন আমাদের যে সব দেশি ধান আছে, যেগুলো ভাষামানিক, রঘুশাল, কামিনীভোগ বা অন্যান্য যে সব আমাদের ধানের চাষ হতো, সেই চাষগুলো আস্তে আস্তে চাষি ভাইরা ছেড়ে তখন আস্তে আস্তে যখন বুঝলেন যে না হাইল্ডিং ভ্যারাইটিতে ফলন বেশি, তখন তার দিকে এগিয়ে গেলেন। ফলত আমাদের এই যে দেশি ভ্যারাইটি যেগুলো লোকালি আমাদের চাষি ভাইরা চাষ করতেন, সেগুলো কিন্তু অবলুপ্তির দিকে চলে গেল এবং সেই সব জায়গাকে কাভার করলে হচ্ছে আমাদের হাইল্ডিং ভ্যারাইটি। এই যে দেশি ধানগুলো গেল, তার কারণ আপনারা দেখুন, যদি বিচার করেন তাহলে দেখতে পাবেন যে এই দেশি ধানগুলোর কিন্তু খরা এবং বর্ষা দুটো সহনশীলতা ছিল এমনি নর্মাল এতে, ন্যাচারাল এতে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এতে আপনার ফার্টিলাইজার কম দিতে হতো। তখন আমাদের যদি আমরা 50 দশকের শেষের দিকে যাই তাহলে তখনও কিন্তু আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার কৃষিক্ষেত্রে খুব একটা ব্যবহার হতো না, মূলত জৈব সারেই আর উপরেই চাষ হতো। তো এই জায়গাগুলোতে দাঁড়িয়ে যখনই আমাদের হাইল্ডিং ভ্যারাইটি এলো, সঙ্গে সঙ্গে আমাদের রাসায়নিক ফার্টিলাইজারেরও আবির্ভাব হলো এবং রাসায়নিক ফার্টিলাইজার যে কৃষককে ব্যবহার করতে শেখানো হলো। আমাদের যারা কৃষি দপ্তরের গ্রাম স্তরের কর্মচারীরা ছিলেন, তারা কিন্তু গ্রামের চাষি ভাইদের বোঝালেন যে দেখো এই যদি IR 36 বা নেটিভ তাইচুন 1 এগুলো যদি তোমরা চাষ করো, তার খাবারের কিন্তু বেশি লাগবে, কারণ তাতে জৈব সার দিয়ে এই ফলন আসবে না। তাতে যখন দেখা গেল যে আমরা যদি তখন ধরুন আমরা যদি 20 কেজি সার ব্যবহার করেছি, তাহলে আমরা 40 কেজি ফলন পেয়েছি। কিন্তু এই 30-40 বছরের মধ্যে আমরা এখন এসে দেখছি যে যদি আমরা 40 কেজি রাসায়নিক সার ব্যবহার করছি, তাহলে আমরা ফলন পাচ্ছি 20 কেজি। অনেকটাই কমে গেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা যখনই এই রাসায়নিক সারের ব্যবহার হলো, সঙ্গে সঙ্গে আমাদের একটা জিনিস দেখা গেল যে জৈব সারের ব্যবহারটা কমে গেল। চাষি জৈব সার ব্যবহার করছেন। তারও আবার অনেকগুলো সামাজিক কারণ আছে, যেমন ধরুন বন্যাতে অনেক জায়গায় গরু বা মোষ এগুলো পোষা নষ্ট হয়েছে, সেগুলো সেই জায়গাটা কাভার করতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে যে এগুলোকে পালন করার জন্য যে খরচা, সেই খরচাগুলোও চাষি ভাইরা পেরে ওঠেননি। এইভাবে আস্তে 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 কিন্তু গোবরের পরিমাণ, যেটা ফার্মিয়ার্ড ম্যানিওর বলি আমরা, সেই ফার্মিয়ার্ড ম্যানিওরের পরিমাণটাও কমতে আরম্ভ করলো। ফলত আমরা যখনই যেমন দেখবেন আমাদের যে সামাজিক দিকে দেখি, আমরা বাসক পাতার সিরাপ খেয়ে বাসক পাতাকে পুড়িয়ে আমরা মধু দিয়ে খেয়ে সর্দি ভালো হতো আমাদের অল্প বয়সে। কিন্তু বর্তমানে আমরা এখন বাসক সিরাপ বটলে পাচ্ছি। ন্যাচারালি আমাদের যে সব ফ্যামিলি, তারা কিন্তু এখন বাসক পাতা ছেড়ে দিয়ে এখন ওই বটলের সিরাপগুলো কিনছেন। তারা কিন্তু আর বাসক পাতাকে নিয়ে এসে ঝলসে তার রস বার করছেন না। সেরকম চাষি ভাইরাও কিন্তু তাদের কাজের পরিধির অনুসারে, এবং অনেকগুলো ফ্যামিলি ছোট ছোট হয়ে গেল, আগে যৌথ ফ্যামিলি ছিল সেগুলো ভাঙলো, ফলে আরও জিনিসগুলো নষ্ট হলো। এই সামাজিক পরিস্থিতি যেটা, সেটা এর জন্য দায়ী।
কিন্তু তারপরে আমরা এলাম কি, আমরা আস্তে আস্তে যখনই এখানে আসছি তখন আমরা দেখা গেল যে আমাদের যে হাইলিং ভ্যারাইটি যেগুলো, সেগুলো কিন্তু আমরা এখন নিয়ে আমরা রাসায়নিক সার দিয়ে আমরা চাষ করতে আরম্ভ করলাম। কিন্তু জৈব সার যদি আপনি জমিতে প্রয়োগ না করেন, তাহলে রাসায়নিক সারের উপকারিতা একদমই কিন্তু ভালোভাবে হয় না, হয় তার পরিমাণটা অনেক কমে যায়। কিন্তু এছাড়াও আমাদের যেগুলো ন্যাচারালভাবে এসছিল, যেমন ধরুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিম, মানে আমাদের এই পশ্চিম দিকটা আর কি, আমাদের রাজ্যের পশ্চিম দিকটা, এগুলো একদা বহু প্রচলিত, মানে আমাদের যে দেশি ভ্যারাইটি, যেমন উত্তরবঙ্গে যে সমস্ত ভালো ধান হয়, যেমন কালো জিরে, কাটারি ভোগ, দিনাজপুরে হয় হচ্ছে আপনার তুলাই পাঞ্জি, রাঢ়ের দিকটা যদি দেখেন তাহলে গোবিন্দভোগ, রাঁধুনি পাগল, নদিয়াতে হচ্ছে আপনার রাধা তিলা, চিনি গড়া, দক্ষিণবঙ্গের দিকে যদি যান তাহলে কনকচুর, দুধসর, 24 পরগনায় বিন্নি, এই ধানগুলো হয়। বিন্নি ধানের নামগুলো অসাধারণ, হ্যাঁ, প্রত্যেকটা নামও এত সুন্দর। হ্যাঁ, সেটাই এগুলো হতো। এবং আমাদের এই যে রাঢ় অঞ্চলে যেসব চাষিবা, এগুলো কিন্তু এখনো বর্তমান আছে। কিন্তু যেগুলো আরও যেগুলো আমাদের নিম্নবিত্ত চাষি ভাইরা, যাদের অল্প জমি, তারা যেগুলো চাষ করতেন, সেগুলো হচ্ছে লাঠি শাল, ভাষামানিক, তারপরে হচ্ছে আপনার কলমা, তিলক কাছারি, নাগড়া, রঘুশাল, ইন্দ্রশাল, দুধশাল, তারপর কুমড়া ভোগ, কাঠারি ভোগ, এই সব চাষগুলো যেগুলো হতো, সেই ধানগুলো এখন আমরা আর পাচ্ছি না। এই কৃষক বন্ধুরা এই ব্যাপারটা ছেড়ে দিচ্ছেন কেন? শুধুই কি লাভ ক্ষতির দিক নাকি? না, অ্যাকচুয়ালি হয়েছে কি, যখনই আমার যে মানে আমাদের যে স্টকে ছিল যে ধরুন ভাষামানিকের সিডটা, সেটা যখনই এইগুলো আসতে আরম্ভ করেছে, তখন চাষি তো আর খুব বড় লোক বা যোদ্ধার নয়, বা তাদের একটা কোনো আলাদা সিড ভান্ডার নাই। তারা তখন আস্তে আস্তে এই ধানগুলোকে ছেড়ে তখন আমাদের হাইলিং ভ্যারাইটির দিকে ঢুকে গেছে। এখন এই ধানগুলোকে প্রিজার্ভেশন যদি তারা করতেন, তাহলে পরে তাদের বীজগুলো থাকতো। কিন্তু এই বীজগুলো এখন আমাদের যেসব মানে ল্যাবরেটরি আছে, সেই সব ল্যাবরেটরিতে, মানে আমাদের যেমন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা সিড যেখানে রাখা হয়, সেখানে মাল্টিপ্লিকেশন করে করে তার বীজ রাখা হচ্ছে, মানে জাদুঘরে রাখার মতো অবস্থা হয়ে যাচ্ছে। জাদুঘরে রাখার মতো অবস্থা হয়েছে। তো সেক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করার, যে এই মুহূর্তে উচ্চ ফলনশীল ধানের মাঝে কি ওই ধানগুলোকে আবার ফিরিয়ে আনা যায়? আমরা মনে করছি, যেমন ধরুন আজকে কালো জিরে বা কাঠারি ভোগ, বা দিনাজপুরের যেমন তুলাই পাঞ্জি নর্থ বেঙ্গলে, তারপরে আপনার গোবিন্দভোগ, রাঁধুনি পাগল, এসব ধানগুলো যে ফলন দিচ্ছে বর্তমান অবস্থায়, আমরা দেখছি যে সে ধানগুলো তো আছে, সেগুলো কিছু চাষি ভাইরা সেগুলো করেন, তার ফলন হচ্ছে বিঘা প্রতি যদি ধরেন, তাহলে আপনার 15 থেকে 20 মণ বা 25 মণ মতো আমরা ফলন পাই। এবার যদি আরেকজন কোনো চাষি ভাইকে আপনি জিজ্ঞেস করেন, সে বলবে আমি সেখানে 30 মণ বা 35 মণ ফলন পাচ্ছি, সেখানে কি করে আমি ওই 25 মণে যাব। কিন্তু চাষি ভাই যদি একটু বিচার করেন, তাহলে দেখবেন যে তার যে দাম, মানে আমার গোবিন্দভোগ বা মানে তুলাই পাঞ্জি বা রাঁধুনি পাগল, এসবের যা দাম, তার দামের কাছে কিন্তু আমাদের হাইলিং ভ্যারাইটির যে ভ্যারাইটিগুলো আছে, সেগুলোর থেকে অনেক বেশি। তার ফলনটা যখনই কমছে বিঘা প্রতি বা একর প্রতি, দামটা কিন্তু বেশি পেয়ে সেটা পুষিয়ে যাচ্ছে। প্লাস তার যে আপনার সহনশীলতা, তার জন্য রোগ পোকার সহনশীলতা, আপনার মানে বর্ষা বা আপনার খরার যে সহনশীলতা, তাতে সেই ধানটা আপনাকে একদমই শেষ করে দিচ্ছে না, সে আপনাকে কিছু ফলন দিয়ে যাচ্ছে, অতএব চাষি ভাই সেই ফলনটা পাচ্ছেন। মতো জায়গায় দাঁড়িয়ে এখন আমরা যারা চিন্তা করছি, তারা ভাবছি যে কিভাবে আমাদের দেশি ভ্যারাইটিটাকে নিয়ে আসা যায়, এবং মাটির যে কন্ডিশন, সেই কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো রাখে এই, মানে যদি আপনি দেশি ভ্যারাইটিটা, কারণ পরিবেশের ক্ষেত্রে কি প্রভাব? হ্যাঁ, পরিবেশের ক্ষেত্রে যেমন ধরুন রাসায়নিক সার যখনই দিচ্ছেন, তখনই মাটির মধ্যে যে কেঁচো বা অন্যান্য যেসব আমাদের ব্যাকটেরিয়াগুলো আছে, উপকারী ব্যাকটেরিয়া, সেগুলো নষ্ট হয়। এখন যদি আপনি সেখানে যদি আমাদের দেশি ধানগুলো থাকে, সেগুলো প্রাকৃতিক এবং সেগুলো সহনশীল, তাদের মধ্যে আমরা যেহেতু রাসায়নিক কোনো কিছু অ্যাপ্লাই করছি না, জৈব সার দিচ্ছি, তাহলে পরে সেই ধানগুলো আপনার ভালোভাবে হয়। এখন আমাদের দেখতে হবে যে ধানে আমরা কি পরিমাণ, যেমন যদি দেশি ধান করি, তাহলে আমরা কি পরিমাণ রাসায়নিক সার বা জৈব সার দেব। আচ্ছা, সেটা তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা যদি এই ধানগুলো করি, যেমন ভাষামানিক, দুধসর বা রাঁধুনি পাগল বা রাধা তিলক, বা আপনি যদি তুলাই পাঞ্জি, এসব যদি চাষ করি, তাহলে জৈব সারে চাষ করাটা সব থেকে লাভজনক। এবার জৈব সার আপনি কত পরিমাণে দেবেন? বিঘা প্রতি 8 থেকে 10 গাড়ি, মানে 8 থেকে 10 কুইন্টাল যদি আপনি জৈব সার দেন, তাহলে পরে আপনার নাইট্রোজেন ফার্টিলাইজার, ইউরিয়া দেওয়ার দরকার নাই। মানে আপনাকে বেশি, মানে প্রথম বেসাল ডোজে আপনি পারলে আপনি একটা নাইট্রোজেন মানে চাপান হিসাবে দিতে পারেন। আর একটা হচ্ছে যে আপনি
যদি মানে ইয়ে করেন বা আপনার জৈব সার ছাড়া যদি আপনি বলবেন আমার তো এখন আমাদের যে গরুর সংখ্যা কমে গেছে, আমরা যান্ত্রিক কৃষিতে ফিরে যাওয়ার চেষ্টা করছি, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি এই গোবর সার পাবো কোথায়? আপনি কেঁচো সার করুন, কেঁচো সার দেন, বা আপনি ধনচা চাষ সবুজ সার করুন, বা অ্যাজেলোব্যাক্টার বা অন্যান্য যে আমাদের শ্যাওলা সার আছে সেগুলোর যদি আপনি জমিতে করেন, তাহলে পরে দেখা যাবে যে আপনার জমির যে ভৌত অবস্থা তার অপরিবর্তিত থেকে আপনাকে কিন্তু এই দেশি ভ্যারাইটিগুলো জাতিগুলো আপনাকে ভালো ফলন দিতে সাহায্য করবে। আচ্ছা, পরিবেশের ক্ষেত্রে যখন আমরা জলেরও কি এক্ষেত্রে ব্যবহারটা কীরকম? হ্যাঁ, জলের ব্যবহার মানে যেমন ধরুন আপনি যদি আজকে জল দেখেন, তা আমাদের দেখা গিয়েছে যে এই ধান দুভাবেই লাগানো যায়। এক হচ্ছে আপনি রোয়া করতে পারেন, আর অথবা একটা ছড়িয়ে আপনি লাগাতে পারেন। যদি আপনি ছড়িয়ে লাগান তাহলে জল কম লাগবে, কিন্তু ছড়ানোর থেকে আপনার রোয়া করলে ফলনটা বেশি হবে। সেই রোয়া করার জায়গায় আপনার যে জল লাগে সেটা হচ্ছে আপনার মানে 1.5 থেকে 2 ইঞ্চি জল মোটামুটি ধরে রাখলে হয়। এখন আমাদের কৃষি বিজ্ঞানীরা যেটা দেখছেন, সেটাকে যদি আপনি শূন্য মেথডে যদি আপনি শূন্য কর্ষণ পদ্ধতি যদি ব্যবহার করেন, তাহলে সেখানে জলের পরিমাণ অত্যন্ত কম লাগে, খালি জমিটাতে যেন সরস থাকে তার জন্য ছিপছিপে জল দিলে পরে আমরা ভালো। আচ্ছা, যেটা নিখিলেশ দা আমার মানে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে খরচের দিকটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং কোথাও তো একটা সেই 70-80 দশকের পর থেকে যে পরিবর্তনটা হলো সেটা তো কোথাও একটা অর্থনৈতিক মুনাফার দিকে লক্ষ্য রেখে কৃষক বন্ধুরা, সেক্ষেত্রে যদি দেশি ধান চাষ হয় বা উচ্চ ফলনশীল ধান, দেশি ধান, এই দুটো যদি পাশাপাশি রাখি, কিরকম লাভবানের দিকটা? মানে এখন তো ঢেকি ছাটা চাল কিনতে গেলে মানুষ পয়সা দিতে কোনো কার্পণ্য করেন না, মানে ওই একটা প্যাকেজিং যদি ঠিক মতো হয়, প্যাকেজিং ঠিক মতো হয়, অর্থনৈতিক দিকটা যদি ঠিক। আপনি যেটা বলেছেন খুব দামি প্রশ্ন এখনকার দিনে, কারণ মানে যদি আমি কম্পারেটিভ স্টেটমেন্টটা না দিতে পারি তাহলে চাষি ভাই সেটাকে অ্যাকসেপ্ট করবেন না, বা চাষি ভাইরা সেটা করতে চাইবেন না। আপনি দেখুন, যদি আজকে আপনি দেশি ধানের চাষ করেন, তাহলে পরে ডাঙল থেকে আরম্ভ করে আপনি ধান মানে বীজ টু বীজ, সিড থেকে সিড ফেলানোর থেকে আপনার ধান পাকা পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাতে যে খরচাগুলো হয়, সে খরচাগুলো বহুল অংশে মানে আমাদের দেশি ধানে অনেক কম হয়। কারণটা হচ্ছে যে আমাদের দেশি ধান মানে আপনার একটু যদি খরা হয়, তখন কিন্তু আমাদের হাইলিং ভ্যারাইটি যেগুলো আছে, একটু খরার টান পেলে কিন্তু আগড়ার পরিমাণটা বেড়ে যায়। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের দেশি ধান সেই সহনশীলতা আপনার আছে বলে সে আপনার সেই ফলনটা মার খায় না। 2 নম্বর হচ্ছে খড়ের পরিমাণটা অনেক বড়, মানে গাছগুলো যেহেতু লম্বা হয়, সেই জন্যে আপনার খড়ের একটা আলাদা দাম পাওয়া যায়। মানে অনেকগুলো দিক থেকে আমরা দেখছি যে মানে খরচটা কিন্তু যা হচ্ছে তার থেকে লাভবান হচ্ছে। অনেক ধন্যবাদ, এরকম একটা খুব সুন্দর আলোচনা আপনি আমাদের উপহার দিলেন। একটা জিনিস কিন্তু মাথায় রাখা দরকার, যে পরিবর্তনটা কিন্তু আসে কোথাও একটা লাভের দিকে লক্ষ্য রেখেই, এবং সেক্ষেত্রে এই যে উচ্চ ফলনশীল ধানের কথা যেটা বারবার মানে যে জায়গায় আমরা ফিরে এসেছিলাম, উচ্চ ফলনশীল ধানের দিকে চলে এসেছিলাম, আবার কিন্তু দেশি ধানে ফিরে যাওয়ার একটা প্রবণতা রাখাই যায় বা করাই যায়। তার কারণ হচ্ছে এর পেছনে কিন্তু অবশ্যই লাভবান হওয়ার একটা সুযোগ থাকছে। কৃষক স্তরে সহজ প্রক্রিয়ায় জৈব শস্য নিয়ন্ত্রক প্রস্তুতি। তামাকের কাঠ, টোব্যাকো ডিককশন। 1.0 কেজি গুঁড়ো তামাক 10 লিটার জলে 30 মিনিট সেদ্ধ করে লালচে রং আনতে হবে। বাড়তি পরিষ্কার জল মিশিয়ে 10 লিটার পরিমাণ করতে হবে। মিশ্রণটি ঠান্ডা হলে পাতলা মসলিন কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। লিটার প্রতি 2.0 গ্রাম সাবান গুঁড়ো মিশিয়ে 70 থেকে 90 লিটার জল মিশিয়ে স্প্রে করার উপযোগী 80 থেকে 100 লিটার তরল কাঠ তৈরি করতে হবে। সাদামাছি, জাপ পোকা এবং পাতামোড়া পোকা এই কাঠ প্রয়োগে নিয়ন্ত্রণ করা হয়। কোনো ফসলে একবারের বেশি তামাকের কাঠ ব্যবহার প্রাকৃতিক শত্রু পোকার পক্ষে বিপজ্জনক। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800 180 1551। আপনারা জানেন এই অনুষ্ঠানে
চাষবাস সংক্রান্ত নানান বিষয় আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় গ্রীষ্মকালীন মুগ চাষ। বিষয়টি নিয়ে কথা বলবেন ডক্টর দেবাশিস চক্রবর্তী, সহ কৃষি অধিকর্তা, রামপুরহাট 2। নমস্কার দাদা। নমস্কার। দাদা, আজকে আমাদের আলোচনার বিষয় গ্রীষ্মকালীন মুগ চাষ, এবং ডাল তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা শস্য। তো এই মুগ ডালটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এটার গুরুত্বটা কোথায় মুগ ডালের? এখন আপনি প্রথমেই বললেন যে ডাল একটা গুরুত্বপূর্ণ ফসল। হ্যাঁ, কিন্তু তো কোথায় তার গুরুত্ব, হ্যাঁ, কেন একদম। সেটাই। তো এই ডালটাকে যদি আমরা একটা ফ্যামিলি হিসেবে নিই, তো এই ফ্যামিলির মেম্বার অনেকেই আছে। মুগ আছে, মসুর আছে, ছোলা আছে। তো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে মুগ, যেটা মানে আমাদের উদ্ভিজ্জ প্রোটিনের একটা সোর্স আমরা বলতে পারি। আর এই মুগটা হচ্ছে এমন একটা ফসল যেটা সব থেকে কম সময়ে উৎপাদন দিতে পারে আর কি। মানে এর জীবৎকাল 60 থেকে 65 দিন মাত্র। মানে আমি যদি আজকে বীজ বুনি, আজ থেকে ঠিক দুই মাস থেকে আরও একটু 5-7 দিন বেশি সময়ের মধ্যেই আমি এই ফসলটাকে চয়ন করে নিতে পারবো। তো এটা তো একটা বিশাল আর একটা ব্যাপার হচ্ছে এই মুগটা আমরা বছরে 2-3 বার পর্যন্ত চাষ করতে পারি। একটা হচ্ছে রবি শস্য হিসেব, আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন ফসল হিসেবে এটাকে আমরা চাষ করতে পারি। এই যে আমাদের আলোচনাটা তো গ্রীষ্মকালে নিয়ে কথা হচ্ছে, তো ঠিক কোন সময় গ্রীষ্মকালীন মুগ চাষ করার জন্য আমরা ঠিক কোন সময় চাষি ভাইরা এটা লাগাবেন? গ্রীষ্মকালীন মুগ চাষ আমরা যদি করতে চাই, তাহলে এখন যে সময়টা চলছে, মানে এই ফাল্গুন মাস এবং চৈত্র মাস, এটা হচ্ছে প্রকৃষ্ট সময় ফসল বোনার এই সময়টা। আচ্ছা, আর জাত সম্পর্কে যদি কিছু বলেন, কোন ধরনের জাত লাগালে উপকৃত হবেন কৃষক বন্ধুরা? মানে আমাদের মুগের যে ভ্যারাইটিগুলো আছে, মানে মুগ এমন একটা ফসল যেটাকে বলে এর ইনডিটারমিনেট আপনার ফ্লাওয়ারিং হয় আর কি। মানে এটা মানে ছুটি, মুগের যে সুটিগুলো হয় সেটা হতে থাকে, আবার ফুলও হতে থাকে আর কি। মানে একসঙ্গে ফুলও হয় আবার ছুটিও ধরে আর কি। তো এইটা মুগ চাষের ক্ষেত্রে একটা অন্তরায় ছিল, কিন্তু এখন বিভিন্ন গবেষণার মাধ্যমে আমাদের যে ডাল শস্য তৈলবীজ গবেষণা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গ সরকারের, তারা বেশ কিছু জাত বার করেছে, যেমন সোনালী, আপনার পান্না, বা অন্যান্য যে রাজ্যের যে ভ্যারাইটিগুলো আছে, যেমন পন্থ মুগ 2 বা K857, T44, এইগুলো মোটামুটি একসঙ্গেই এদের ফলনগুলো হয়ে থাকে আর কি। আচ্ছা, আর কোন ধরনের সার প্রয়োগ করা প্রয়োজন মুগ ডালের ক্ষেত্রে? এমনিতেই ডাল জাতীয় যে শস্যগুলো আমরা চাষ করে থাকি, তারা যেহেতু তাদের শেকড়ে অর্বুদ হয়, যে গুটিটা হয়, সেখানে রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া বাসা বাঁধে। এবং সেই রাইজোবিয়াম বাসা বাঁধার ফলে ওই রাইজোবিয়াম বাতাসে যে নাইট্রোজেনটা থাকে, সেই নাইট্রোজেনটা ওরা নিজেদের মতন করে নিতে পারে। ফলত এদের এই ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে নাইট্রোজেনের চাহিদা একদমই কম। আরেকটা যেটা বিষয় মাথায় রাখতে হবে, যে গাছের শেকড় বৃদ্ধির ক্ষেত্রে যে সারটা সব থেকে বেশি জরুরি, সেটা হচ্ছে ফসফেট জাতীয় সার। তো এই ক্ষেত্রে মুগের ক্ষেত্রে আমরা বিঘে প্রতি যে হারটা আমরা বলি, সেটা হচ্ছে ইউরিয়া 5 থেকে 6 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট 30 থেকে 35 কেজি, এবং পটাশ জাতীয় সার, মূলত এমওপি, মিউরেট অফ পটাশ, সেটা ওই 5 থেকে 6 কেজি দিয়ে চাষ করলেই যথেষ্ট। আচ্ছা, এ তো গেল আমরা সারের কথা শুনলাম। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মাটি। কি ধরনের মাটি হওয়া দরকার সঠিক চাষের জন্য? মাটি, ডাল জাতীয় যে শস্যগুলো হয় আর কি, বেলে থেকে বেলে দোআঁশ মাটি, এবং এর পিএইচ এর যে মান, সেটা 5.5 থেকে 7.5-8 অবধি যেতে পারে। মানে সমস্ত ধরনের মাটিতেই এটা চাষ হয়ে থাকে, এবং একটু উঁচু জমি যেখানে জল জমতে পারে না, সেই জমিতে এগুলো চাষ করলে সব থেকে ভালো ফলন পাওয়া যাবে। আর এই চাষ করার পরে যে মানে অন্তর্বর্তী পরিচর্যা কিভাবে করবে? হ্যাঁ, মুগের ক্ষেত্রে সেরকম অন্তর্বর্তী পরিচর্যা খুব একটা করার দরকার নেই। আচ্ছা, তাহলে তো সেটা সুবিধা সেক্ষেত্রে অনেকটাই। যেহেতু আমি আগেই বললাম
যে আগে যেটা হতো যে মুগে আমার শুঁটিও হচ্ছে ফুলও হচ্ছে, সেই ক্ষেত্রে যে মুগের যে শুঁটিগুলো তোলার ব্যাপারটা সেটা 2-3 বার তুলতে হতো। এখন আর সেটা হয় না, যেহেতু সমস্ত ফুল একসঙ্গে ধরে যাচ্ছে এবং শুঁটিও ধরছে, সেই জন্য একবারেই মানে একদম ওর জীবৎকালের শেষে যে ফসলটা চয়ন করার ব্যাপার সেটা হয়ে থাকে। অন্তর্বর্তী পরিচর্যা সেরকম কোনো এখানে গুরুত্ব নেই। আচ্ছা। আর রোগ পোকা, এটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। একদম। রোগ পোকা বলতে আমাদের মুগের ক্ষেত্রে যেটা দেখা যায় যে হলুদ কুটে রোগ এবং বাদামি ডোরা রোগ, দুটো রোগ হয় আর কি। হলুদ কুটে যে রোগটা সেটা আপনার মানে ফসল বোনার 30 থেকে 35 দিনের মধ্যেই পরিলক্ষিত হয়। এটাতে হচ্ছে আপনার গাছের পাতাটা হলুদ হয়ে যায় এবং একটা ছোপ 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 দাগ হয়। যদি আমরা ঠিকঠাক মানে খেয়াল না করি তাহলে কিন্তু এটা যেহেতু ভাইরাস ঘটিত রোগ একটা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়। তো এটার থেকে বাঁচতে গেলে আমাদেরকে মানে যেহেতু এটা ভাইরাস ঘটিত রোগ, একবার হয়ে গেলে এর আর কিন্তু কোনো ওষুধ নেই। তো এটা যে ভেক্টর দ্বারা বাহিত হয় আর কি, বাহক পোকা, সেটা হচ্ছে সাদা মাছি। এই সাদা মাছিটাকে যদি আমরা কন্ট্রোল করে নিতে পারি তাহলে এই রোগের প্রাদুর্ভাবটা আমরা অনেকটা আটকাতে পারি। সেটাকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? সাদা মাছি যেহেতু রস চুষে খায়, এই জন্য এইটাকে মানে মারতে গেলে, সাদা মাছিটাকে কন্ট্রোলে আনতে গেলে আমাদেরকে যে কোনো সর্বাঙ্গবাহী কীটনাশক, যেমন আপনার ডাইমিথয়েড বা ইমিডাক্লোপিড, অ্যাসিটামিপ্রিড জাতীয় যে সমস্ত অন্তর্বাহী কীটনাশকগুলো আছে সেগুলো একবার স্প্রে করলে এটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা। আর এই সাদা মাছি ছাড়া এই যে আপনি যে সমস্যাটা বলেন, এর বাইরে আর কোনো রকম সমস্যা কি দেখা দেয়? না, হলুদ কুটে রোগের ক্ষেত্রে আমি বললাম দুটো রোগ আছে, হলুদ কুটে রোগ, ওগুলো যেটা বললেন তার বাইরে আর কিছু না। আর তো রোগের ব্যাপারে হচ্ছে আরেকটা হচ্ছে বাদামি ডোরা রোগ। বাদামি ডোরা রোগটা হচ্ছে ছত্রাক ঘটিত। এইটাকে কন্ট্রোলে আনতে গেলে আমাদেরকে ওই সর্বাঙ্গবাহী ছত্রাকনাশক দিতে হবে। যেমন ধরুন কার্বনডাজিম, এটার মাত্রা হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আমরা স্প্রে করে নিতে পারি তাহলে যে বাদামি ডোরা রোগ যেটা মানে পাতাতে বাদামি ছোপ ছোপ দাগ হয়ে যায়, সেটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আচ্ছা, কিন্তু এইটা দেওয়ার কথা যেটা বলেন, এটা কি আগেই প্রিকশন হিসেবে দেওয়া উচিত নাকি হয়ে যাওয়ার পর কিভাবে? যদি মানে প্রিকশনারি বলতে যদি আমরা লাগানোর সময় বীজটাকে শোধন করে লাগাতে পারতাম, সেক্ষেত্রে এই রোগের প্রাদুর্ভাবটা অনেকটাই চেক হতো। শোধনের ক্ষেত্রে আমরা প্রতি কেজি বীজ পিছু যদি 2 থেকে 2.5 গ্রাম হারে কার্বনডাজিম বা ম্যানকোজেব যে কোনো ছত্রাকনাশক দিয়ে শোধন করে নেওয়ার পরে, এটাতে আরেকটা শোধন আছে, বীজ শোধনের সঙ্গে সঙ্গে আমরা যে রাইজোবিয়াম কালচার যেটা পাওয়া যায়, সেই রাইজোবিয়াম কালচারটাকে একটু ভাতের ফেনা বা সাবুর আঠা ইত্যাদি তৈরি করে নিয়ে ওটার সঙ্গে মিশিয়ে যদি বীজটাকে মিশিয়ে নিতে পারি তাহলে দুটো কাজই আমাদের একসঙ্গে হয়ে যাচ্ছে। ভবিষ্যতে সমস্যাটা নাও হতে পারে, অনেকটাই কমে যায় আর কি। মানে এক ধরনের টিকাকরণ বলতে পারেন। একদম একদম। আর এই ফসল তোলার সময়টা আমরা তো জানলাম যে এই সময়টা আপনি বললেন ফাল্গুন চৈত্র মাসে ফসলটা বোনা হচ্ছে, কোন সময়টা মানে তোলা যেতে পারে ফসল? আপনি এখন এই যে সমস্ত ভ্যারাইটিগুলো আমি বললাম তাতে হচ্ছে আর যেদিনে আপনি বুনছেন বীজটা তার থেকে 60 থেকে 65 দিনের মধ্যেই সে তোলার উপযুক্ত হয়ে যাবে। 60 থেকে 65 দিন। আচ্ছা আচ্ছা। এবং একটা কথা বলে রাখি যে বীজের হার এখানে 3.5 থেকে 4 কেজি প্রতি বিঘে, এবং এটা যখন আমি তুলবো এর পরিমাণ প্রায় 125 থেকে 150 কেজি মতন প্রতি বিঘে আমরা রিটার্ন পাবো। আচ্ছা, মানে মাত্র 65 দিনের মধ্যে এত তাড়াতাড়ি অন্য কোনো ডাল জাতীয় ফসল কিন্তু এত তাড়াতাড়ি আপনাকে রিটার্ন দিতে পারবে। তাহলে এক্ষেত্রেও মুগ ডালের গুরুত্বটা বেশ ভালোই, মানে আমি বলছি ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এটাও বেশ অনেকটাই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া তো মুগ ডালের তো পুষ্টির দিক থেকেও তো অনেকটাই, সে তো আছেই। এটা তো আমি প্রথমে বললাম যে একটা উদ্ভিজ্জ প্রোটিনের একটা অন্যতম মানে সোর্স উৎস। সেক্ষেত্রে আর এখন এই আমাদের তো মানে ডাল যেটা আমরা পুরোটাই যেটা খাই আর কি, তার চাহিদার 15 থেকে 20% আমাদের রাজ্য তৈরি করতে পারে, আর বাকি পুরোটাই মানে 80% উপর আমাদের অন্য রাজ্যের উপরে মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। তো এটা যদি আমরা করে নিতে পারি তাহলে ডালের যে চাহিদাটা সেটা আমরা অনেকটাই মিটিয়ে নিতে পারবো। আচ্ছা।
আর যে হারে ডালের দাম বেড়ে যাচ্ছে হ্যাঁ, দিনের দিন, তাতে এটা তো একটা অর্থনৈতিক গুরুত্ব আছেই। অবশ্যই অবশ্যই। আর আমাদের এখনো সময় একটু আছে, আপনি যদি আমাদেরকে একটু বলে দেন যে সার প্রয়োগের কথা যেটা বলেন, ঠিক মাপগুলো যদি আপনি কৃষক বন্ধুদের বলে দেন তাহলে তাদের সুবিধা হবে। সারের মাত্রাটা হচ্ছে ইউরিয়া 5 থেকে 6 কেজি, সুপার ফসফেট 30 থেকে 35 কেজি এবং পটাশ সার হচ্ছে 5 থেকে 6 কেজি হারে প্রয়োগ করতে পারি। যদি আমরা মানে নাইট্রোজেনের যে সোর্স সেটা যদি সালফেট যুক্ত কোনো সার হয়, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটটা যদি আমরা দিতে পারি তাহলে অ্যামোনিয়াম সালফেটের মাত্রাটা 8 থেকে 9 কেজি দিলেই হবে। কারণ এখানে যেটা সালফার আছে অ্যামোনিয়াম সালফেটে, সেই সালফারটা প্রোটিনটাকে তৈরি করতে সহায়তা করে। আরেকটা হচ্ছে যদি অ্যামোনিয়াম সালফেট বাজারে মানে অ্যাভেলেবেল না হয়, তাহলে আমরা বাইরের থেকে এলিমেন্টাল সালফার বা যেটা বেন্টোনাইট সালফার হিসেবে পাওয়া যায়, সেটা বিঘে প্রতি 2 কেজি হারে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমরা রেজাল্টটা ভালো পাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকে শুনলাম যে গ্রীষ্মকালে কিভাবে মুগ চাষ করা যেতে পারে এবং মুগ চাষের গুরুত্ব কি, সব থেকে বড় কথা উনি যেটা আমাদের বললেন, যেটা ব্যবসায়িক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে, সেই বিষয়ে আজকে আমরা জানলাম। জমিতে ইউরিয়ার ব্যবহার। আপনি কি জানেন যে জমিতে আপনি ইউরিয়া ব্যবহার করছেন তার 2/3 জমির কোনো প্রয়োজনে আসে না, হয় বাষ্পীভূত হয়ে যায়, না হয় ধুয়ে নদীতে মিশে যায়। ইউরিয়ার এই অপচয় রোধ করতে ফসলের যে সময় প্রয়োজন সেই সময়ে ইউরিয়া ছড়িয়ে দিন। মনে রাখবেন, নিমের নির্যাস মিশিয়ে বড়ি আকারে গাছের গোড়ায় দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ইউরিয়া গাছে নাইট্রোজেন যোগায়। ফসফরাস, পটাশিয়াম বা অন্য কোনো ধরনের অনুখাদ্য প্রয়োগ করে নাইট্রোজেনের যোগান দেওয়া যায় না। সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যদি ইউরিয়া অন্য কোনো পোষকের সঙ্গে ব্যবহার করা হয়। ইউরিয়া সারের অত্যধিক ব্যবহার যদিও গাছের বৃদ্ধি ঘটায়, কিন্তু ফলন কমিয়ে দেয়। ইউরিয়া সারের অত্যধিক ব্যবহার মাটির প্রয়োজনীয় ভালো ব্যাকটেরিয়া এবং অণুজীবকে ধ্বংস করে, ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি লক্ষ্য করা যায়। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কৃষক স্তরে সহজ প্রক্রিয়ায় জৈব শস্য নিয়ন্ত্রক প্রস্তুতি। নিম বীজ নির্যাস NSKE 4% প্রস্তুতি। 400 গ্রাম শুষ্ক নিম বীজ দানার গুঁড়ো তৈরি করতে হবে। 40 গ্রাম গুঁড়ো পাতলা মসলিন কাপড়ে বেঁধে 1 লিটার পাত্রে 400 থেকে 500 মিলিলিটার জলে 12 থেকে 15 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মিশ্রণটি ভালো করে নেড়ে পরিশ্রুত করে জল মিশিয়ে মোট পরিমাণ 1.0 লিটার করতে হবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।